গালে হাত দিয়ে আনমনে বসে আছে পূর্ণ। ক্যাফেতে আসার পর থেকেই ভাবনায় ডুবে আছে ও। নুহা আরশিকে তার সাথে দেখা করাতে বলেছে, কিন্তু পূর্ণ বুঝতেই পারছে না যে কিভাবে আরশিকে বলবে এ বিষয়ে। নিজের কাছেই অদ্ভুত লাগছে ব্যাপারটা ওর কাছে। আরশির সাথে এ বিষয়ে কথা বলতে গিয়েও বলতে পারছে না। যতবারই বলার জন্য মুখ খুলে গলা দিয়ে শব্দ বের হয় না। সময় পেরিয়ে যাচ্ছে অথচ আরশিকে বাসায় নিয়ে যাওয়া তো দূরের কথা, ওর সাথে কথাও বলতে পারেনি পূর্ণ। এখন বসে বসে এটাই ভাবছে ও যে কিভাবে আরশিকে বলবে। সামনে টেবিলে কিছু একটা রাখতেই ধ্যান ভাঙ্গে পূর্ণর। ছোট একটা রেড ভেলভেট কেক, কিন্তু কেকটা দেখে একদমই কেকের মতো লাগছে না। ক্রিমগুলো যেন কোনো রকমে ল্যাপটানো হয়েছে, তার উপর ডিজাইন করা লাইনগুলো আঁকাবাঁকা হয়ে আছে। কেকটা পর্যবেক্ষণ করার মাঝেই পাশ থেকে আরশি বলে ওঠে, আরশি, পূর্ণ কেমন হয়েছে দেখো তো। পূর্ণর পাশে বসে পূর্ণ একবার কেকের দিকে তাকায়, আরেকবার আরশির দিকে। ঠোঁটে জোরপূর্বক হাসি টেনে আরশির দিকে তাকিয়ে বলে পূর্ণ, ইটস প্রিটি। অনেক সুন্দর হয়েছে। আরশি, রিয়েলি? খুশি হয়ে, তাহলে এখন টেস্ট করে বলো খেতে কেমন। আরশি কেকের সাথে একটা ছুরি এগিয়ে দেয়। পূর্ণ হাতে ছুরি নিয়ে কেকটা কাটতে নিলেই ঘোচঘোচ শব্দ হতে শুরু করে। মনে হচ্ছে যেন কেকের বদলে ইট কাটার চেষ্টা করছে ও। আরশি কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছে পূর্ণর দিকে। পূর্ণ হালকা হেসে অনেক কষ্টে কেকের এক পিস কেটে নেয়। কেকের পিসটা হাতে নিয়ে বসে আছে পূর্ণ, মুখে তোলার সাহস হচ্ছে না ওর। পূর্ণকে এভাবে বসে থাকতে দেখে আরশি কৌতূহল নিয়ে বলতে শুরু করে, আরশি, কি হলো পূর্ণ, তুমি খাচ্ছ না কেন? তাড়াতাড়ি মুখে দাও। পূর্ণর ঠোঁটে অসহায় হাসি টেনে চোখ বন্ধ করে কেকের পিসটা মুখে পুরে নেয়। কেক চিবুচ্ছে পূর্ণ, কিন্তু ওর মনে হচ্ছে যেন পুড়ে যাওয়া টোস্ট চিবুচ্ছে ও। আরশি সামনে থাকায় ফেলতেও পারছে না আর না গিলতে পারছে। কোনো রকমে কেকটুকু গলা দিয়ে নামিয়ে দ্রুত পানি খেয়ে বসে পড়ে ও। আরশি, কি হয়েছে পূর্ণ, টেস্ট ভালো হয়নি? মন খারাপ করে পূর্ণ, না তো অনেক ভালো হয়েছে। ইটস রিয়েলি ভেরি টেস্টি। এটা কেক না অত্যাচার, আরশি মনে মনে। আরশি, তাহলে আমিও একটু খেয়ে দেখি। পূর্ণ না চেঁচিয়ে, তুমি খেতে পারবে না। আরশি কেকের দিকে হাত বাড়াতেই পূর্ণ কেকটা তুলে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। আরশি পূর্ণর কাজে অবাক। আরশি, কেন? আমি খেতে পারবো না কেন? পূর্ণ, কারণ তুমি মুখে দিলেই বুঝে যাবে এটা কতটা বাজে হয়েছে। তাছাড়া তুমি প্রথমবার নিজে থেকে কিছু ট্রাই করেছ, আমার উচিত তোমাকে ইনকারেজ করা নাকি তোমাকে ডিসকারেজ করে তোমার মন খারাপ করা, তাও সামান্য বিষয়ে। মনে মনে পূর্ণকে অন্যমনস্ক দেখে ওর কাঁধ ধরে ঝাঁকিয়ে বলে আরশি। আরশি, পূর্ণ, কোথায় হারিয়ে গেলে তুমি? পূর্ণ, কোথাও না তো। আমি বলছিলাম যে তুমি তো এটা আমার জন্য বানিয়েছ, তাই না? তো এটা আমার হলুট, তাই পুরোটা আমিই শেষ করব। আরশি, তুমি পুরোটা একা খাবে? অবাক হয়ে পূর্ণ, কোচ, কেকটা এত টেস্টি হয়েছে যে আমি কারো সাথে শেয়ার করতে চাচ্ছি না। কথাটা বলেই একসাথে 2 পিস মুখে পুরে নিল ও। পূর্ণর অদ্ভুত কাজ আরশির মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু ওর এটা ভেবে অনেক খুশি লাগছে যে ওর বানানো কেক পূর্ণর এত ভালো লেগেছে। অর্ধেক কেক খেয়ে পানি খায় পূর্ণ, তারপর বাকি কেকটুকু সাইডে রেখে আরশিকে বলে, পূর্ণ, বাকিটা পরে খাবো। একসাথে এত মিষ্টি খেলে দেখা যাবে ডায়াবেটিস হয়ে গেছে। আরশি, ওকে। পূর্ণ স্বস্তির নিঃশ্বাস ফেলে অন্য পাশে ফিরতেই ওর চোখ দুটো বড় বড় হয়ে যায়।
নুহা আসছেন হাতে একটা শপিং ব্যাগ। পূর্ণ সিউর যে নুহা নিশ্চয়ই আরশির সাথে দেখা করতে এসেছেন। পূর্ণ কিছু ভাববে বা করবে তার আগেই নুহা ওর সামনে এসে হাজির। ঢোক গিলে পূর্ণ। নুহা কি করছে আমার ছেলেটা? পূর্ণ হোচকিয়ে। নুহা ক্যাফেটা দেখছি আগের থেকে বেশি সুন্দর দেখাচ্ছে। আশেপাশে তাকিয়ে, নতুন ফার্নিচার সেট করেছ? পূর্ণ হ্যাট। পূর্ণ এখনো বিস্মিত চোখে তাকিয়ে আছে নুহার দিকে। এই নিয়ে আজ দ্বিতীয়বার নুহা ওর ক্যাফেতে এসেছে। প্রথমবার এসেছিল 2 বছর আগে যখন ক্যাফের উদ্ভাবন ছিল, আর দ্বিতীয়বার আজ 2 বছর পর। পূর্ণ আগে যতবারই নুহাকে ওর ক্যাফেতে আসতে বলতো নুহা সবসময় বলতো সময় পেলে আসবে, কিন্তু ব্যস্ত থাকার কারণে সেই সময় কখনোই আসেনি। কিন্তু আজ বিনা নোটিশে শুধু মাত্র আরশির সাথে দেখা করার জন্য নুহা নিজের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে এখানে এসেছে। বিষয়টা সত্যিই অভাবনীয় পূর্ণর কাছে। কলেজের জন্য বাসা থেকে বের হতেই বাড়ির বাইরে পাতাকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় রুহি। পাতা, কেমন আছো রুহি? রুহি, তুমি এখানে কি করছো? অবাক চোখে। পাতা, তোমার সাথে দেখা করতে এসেছিলাম। রুহি, কিন্তু আমি তো কলেজে যাচ্ছি, লেট হয়ে যাবে আমার। পাতা, সমস্যা নেই, আমি তোমাকে কলেজে ড্রপ করে দিব, আর যেতে যেতে তোমার সাথে কথাও বলা হয়ে যাবে। রুহি, কি এমন কথা বলবে তুমি আমায় যার জন্য আমার বাসা অবধি আসতে হয়েছে তোমাকে? পাতা, গাড়িতে উঠো, যেতে যেতে বলি। রুহি, ওকে। পাতার কথা অনুযায়ী রুহি উঠে বসে, সাথে পাতাও উঠে গাড়ি স্টার্ট দেয়। ঈশানকে বাসায় নিয়ে এসেছে পালক। যদিও ঈশান সম্পূর্ণ সুস্থ, তবুও পালক ওকে আজকে বাসায় থেকে রেস্ট করার জন্য জেদ করেছে। ঈশানও পালকের জেদের কাছে হার মেনে বাধ্য ছেলের মতো বাসায় চলে এসেছে। ঈশানকে জোর করে বেডে বসিয়ে ওর পায়ে আইসব্যাগ চেপে ধরে বসে আছে পালক। ঈশান নিজেও অবাক পালকের কাজে। ও বুঝতে পারছে না অযথা এভাবে পায়ে আইসব্যাগ চেপে ধরার কারণ কি। গতকাল থেকেই পালকের সব কাজে অবাক হচ্ছে ওট। প্রথমত হুট করে ওকে জড়িয়ে ধরা, তারপর একটু পরপর ওর পায়ে আইসব্যাগ দিয়ে শেক দেওয়া, তার উপর পালক ঈশানকে হাঁটতেও দিচ্ছে না। গতরাত থেকে বাসায় আসা অবধি সারা সময় ঈশানকে হুইল চেয়ারে বসিয়ে এখানে সেখানে ঘুরিয়েছে পালক। পালককে জিজ্ঞেস করলেও কোনো উত্তর দেয়নি ও। পালকের এমন অদ্ভুত কাণ্ডে অবাক হওয়া ছাড়া কিছুই করতে পারছে না ঈশান। এখনও অযথা ঈশানকে জোর করে বসিয়ে রেখে ওর পায়ে আইসব্যাগ চেপে ধরে আছে পালক। পালক, ঈশান ভাইয়া, ব্যথা কমেছে তোমার? ঈশান, ব্যথা? অবাক হয়ে, ব্যথা থাকলে তো কমবে পালক। আমি তো কাল থেকেই বলছি আমি ঠিক আছি, আমার পায়ে ব্যথা হচ্ছে না। কিন্তু তুমিই তো আমার কথা শুনছ না পালক, কারণ আমি জানি তুমি মিথ্যা বলছ। আমি যেন চিন্তা না করি তাই তুমি নিজের কষ্ট লুকাচ্ছ, তাই না? ঈশান পালকের হাত থেকে আইসব্যাগটা নিয়ে সাইডে রেখে পালকের হাত ধরে ওর কাছে বসে বলতে শুরু করে। ঈশান, একদম না পালক, ট্রাস্ট মি। আমি সম্পূর্ণ সুস্থ, তুমি অযথা এতটা প্যানিক হচ্ছ। হুট করে ঈশান দাঁড়িয়ে যায়, তারপর পালককে হেঁটে আর লাফিয়ে দেখাতে দেখাতে বলে, ঈশান, এই দেখো আমি একদম সুস্থ। পালক, তুমি এতবার আমাকে মিথ্যা বলেছ যে এখন আমার তোমার কথায় বিশ্বাস করতে কষ্ট হয় ঈশান ভাইয়া। মনে মনে, আচ্ছা ঠিক আছে, এখন বসো। পালক ঈশানের হাত টেনে ওকে বসিয়ে দিল, তারপর আবার আইসব্যাগটা হাতে নিয়ে বলতে শুরু করল। পালক, আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম তুমি এখন সুস্থ, কিন্তু যেহেতু তুমি অবসর বসে আছো সেহেতু পায়ে আইসব্যাগ ইউজ করতে প্রবলেম কোথায়?
ঈশান প্রবলেম তো এটাই পালক। আইসব্যাগ পুড়ে যাওয়া জায়গায় ইউজ করে। তোমার কাছে কি মনে হয় আমার পা পুড়ে গেছে? ঈশানের কথায় বোকা বনে যায় পালক। হুট করেই ওর মনে পড়ে যায় আসলেই তো আইসব্যাগ পুড়ে যাওয়া জায়গায় ইউজ করা হয়। তাছাড়া পায়ের ব্যথার সাথে আইসব্যাগের কোনো কাজই নেই। তার মানে গতকাল থেকে আজ অবধি অযথা ও এই আইসব্যাগ নিয়ে ঘুরছিল? নিজেও একজন ডাক্তার হয়ে এমন বোকামি কিভাবে করতে পারল পালক? সত্যি বলতে ঈশানের বেলাতে পালকের মাথা কাজ করা বন্ধ করে দেয়। এবারও তেমনটি হয়েছে। কিন্তু ঈশানও তো ওকে বলতে পারত, এই বোকামি করা থেকে থামাতে পারত। তাহলে ঈশান কেন কিছু বলল না ওকে? ভাবছে পালক। চোখ দুটো ছোট ছোট করে কপাল কুঁচকে ঈশানের দিকে দিকে তাকায় পালক, তারপর রাগী গলায় বলতে শুরু করে, পালক তুমি আমাকে আগে বলনি কেন? আমি বোকামি করছিলাম আর তুমি এনজয় করছিলে তাই না? নাক ফুলিয়ে। ঈশান তুমি তো আমাকে কিছু বলার সুযোগই দেওনি, তাহলে কিভাবে বলবো আমি? অসহায় ভাবে। ঈশানের কথায় পালকের খেয়াল হয় সত্যিই ও ঈশানকে কিছু বলারই সুযোগ দেয়নি। যতবারই কিছু বলতে চেয়েছে পালক ওকে চুপ করিয়ে দিয়েছে। পালক হ্যাঁ মানলাম সব দোষ আমার, আমিই বোকা। মন খারাপ করে। ঈশানকে বলল পালক বোকা? পালক বোকা না, ও কিউট। পালক সত্যি খুশি হয়ে। ঈশান একদম। আর আমি জানি তুমি আমাকে নিয়ে চিন্তিত ছিলে, এজন্যই আমার খেয়াল রাখার চেষ্টা করছিলে। কিন্তু পালক তোমায় আমার খেয়াল রাখতে হবে না, বরং আমি চাই আমি তোমার খেয়াল রাখি, তোমাকে প্রোটেক্ট করি। পালক সেটা তো তুমি সবসময় করো। ঈশান কিন্তু এখন থেকে আরো বেশি করে খেয়াল রাখতে চাই। আচ্ছা পালক একটা প্রশ্ন করি? পালক কি প্রশ্ন? ঈশান তুমি গতকাল এভাবে আমাকে জড়িয়ে ধরলে কেন? ঈশানের প্রশ্নে হোঁচকিয়ে যায় পালক। হুট করে এমন প্রশ্নে লজ্জায় পড়ে যায় ও। ভেবে পাচ্ছে না ঈশানকে কি উত্তর দিবে, কারণ এর উত্তর ওর নিজের কাছেও নেই। পালককে চুপ থাকতে দেখে ঈশান মুচকি হেসে বলে, ঈশান তুমি কি আমাকে নিয়ে কিছু ফিল করা শুরু করেছ? ঈশানের কথায় ভরকে যায় পালক, তারপর হুট করে দাঁড়িয়ে গিয়ে মিথ্যা রাগ দেখিয়ে বলতে শুরু করে, পালক ফিল? কি ফিল করব আমি? কিছুই না। ইচ্ছে হয়েছে তাই জড়িয়ে ধরেছি। আবার ইচ্ছে হলে আবার জড়িয়ে ধরব, এনি প্রবলেম? পালকের রাগ দেখে ঈশান নিজেও বোকা বনে যায়। ও তো পালককে একটু লজ্জা দিতে চেয়েছিল, কিন্তু পালক তো উল্টো রেগে গেল। পালক বেড থেকে আইসব্যাগ তুলে আবারও রাগী গলায় বলতে শুরু করে, পালক অনেক সেবা করেছি তোমার, এখন নিজের সেবা নিজে করো। তোমার জন্য সারারাত ঘুমাতে পারিনি। আমি এখন গিয়ে ঘুমাবো, একদম ডাকবে না আমায়। কথাগুলো বলে হনহনিয়ে ঈশানের বাসা থেকে বেরিয়ে যায় পালক। যাওয়ার আগে ঠাস করে দরজা বন্ধ করে ভুলে নাও। ঈশান আমি কি রাগিয়ে দিলাম পালককে? কনফিউজড হয়ে এইদিকে দরজার বাইরে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে পালক। তখন ইচ্ছে করে ঈশানকে উল্টাপাল্টা কথা শুনিয়ে বেরিয়ে এসেছে ও। কারণ ও ঈশানের সামনে লজ্জা পেতে চায়নি। তার উপর ঈশানের এমন অদ্ভুত কথা শুনলে ওর অজান্তেই অটোমেটিক্যালি ওর গাল লাল হয়ে যায়। তাছাড়া কথায় আছে, কারো সামনে লজ্জা পাওয়ার থেকে ভালো তাকে উল্টো লজ্জা দিয়ে সেখান থেকে কেটে পড়া। পালকও আজ সেই টেকনিকই ব্যবহার করেছে। লাগে যে একে একে নিজের সব জিনিস গুছিয়ে রাখছে রোদ। সবকিছু গুছিয়ে লাগেজ বন্ধ করতে নিলেই ওর চোখ যায় বেডের পাশে টেবিলে রাখা ফটো ফ্রেমের দিকে। পালক, ঈশান, পূর্ণ আর ওর গ্রুপ ফটো।
ছবিটা ওদের এইচএসসির শেষ পরীক্ষার দিনে তোলা। পরীক্ষা শেষ করে কলেজ ক্যাম্পাসে স্মৃতি হিসেবে ছবিটা তুলেছিল ওরা। রোদের কাছে এই ছবিটা সবচেয়ে পছন্দের, এজন্যই 6 বছর ধরে ছবিটাকে নিজের বেডের পাশে রেখেছে ও। ফ্রেমটা হাতে নিয়ে 10 বছরের স্মৃতিগুলো মনে করে আনমনে হেসে দেয় রোদ। কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে সেটা লাগেজে রেখে লাগেজ বন্ধ করে দেয় রোদ। রোদ আর কিছু বাকি নেই তো? আশেপাশে তাকিয়ে না, সব গোছানো শেষ। লাগেজ বেড থেকে নামিয়ে রুম থেকে বেরিয়ে যায় রোদ। নিচে আসতেই রায়না রান্নাঘর থেকে বেরিয়ে এসে রোদের সামনে দাঁড়ায়। রোদের শার্টের কলার আর টাই ঠিক করতে করতে বলেন রায়না। রায়না না গেলে হয় না রোদ? নরম স্বরে, তোর বদলে অন্য কেউ তো যেতে পারবে। অফিস থেকে কোনো স্টাফকে পাঠানো যেতে পারে, বা তুই এখানে থেকেই তো সব সামলাতে পারিস। এত বছর তো এখানে থেকেই সব কাজ সামলেছিস, তাহলে হঠাৎ ওখানে যাওয়ার মানে কি? কথাগুলো বলতে গলা ধরে আসছে রায়নার। রোদ মা, প্লিজ এখন কান্না শুরু করো না। রায়নার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে। তুমি বসো আগে। রোদ রায়নাকে সোফায় বসিয়ে উনার পাশে বসে বলতে শুরু করে। রোদ, আমি জানি তুমি আমার জন্য চিন্তিত, কিন্তু ট্রাস্ট মি, আমি নিজের খেয়াল রাখতে পারব। তাছাড়া কাজও তো জরুরি, তাই না? এত বছর বাবা সব সামলিয়েছেন, কিন্তু এখন আমি বড় হয়েছি, আমার দায়িত্ব বাবাকে হেল্প করা। বাবা একা এত কিছু আর কত সামলাবে বলো? আর তুমিও তো এটাই চাইতে যে আমি নিজের দায়িত্ব বুঝে নেই, তাই না? রায়না, কিন্তু তুই তো কখনো তোর বাবার বিজনেসে আগ্রহী ছিলি না। তুই তো সবসময় বলতি তোর জন্য স্কুল বেশি গুরুত্বপূর্ণ। তুই এই স্কুলটাকে আরো বড় করার স্বপ্ন দেখতি, তাহলে আজ হঠাৎ? রোদ, হঠাৎ না মা, অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি আমি। এই কিছু দিনে আমি বুঝতে পেরেছি যে আমি এমন কিছুকে আগলে নিজের কাছে রাখতে চাচ্ছি যা আসলে আমার না। আর যেটা আমার না সেটাকে কিভাবে নিজের দাবি করে অধিকার খাটাই বলো? এর থেকে ভালো যার জিনিস তাকে ফিরিয়ে দেওয়া। স্কুল প্রপার্টির উপর আমার আসলে কখনো অধিকার ছিলই না। নানু মামার কাজে রেগে এই সিদ্ধান্ত নিয়েছিলেন, তা আমরা সবাই জানি। এর আসল দাবিদার তো সোহম ভাই। তাই আমি তার জিনিস তাকে ফিরিয়ে দিয়েছি। আর আমি জানি সোহম ভাই আমার থেকেও ভালো করে এই দায়িত্ব পালন করবেন। রায়না, শুধু কি এই একটা কারণই রোদ? তুই আমাকে সবকিছু বলছিস না আমি জানি, আর আমি তোকে জোরও করব না। কিন্তু আমি শুধু একটা জিনিসই চাই, আর সেটা হচ্ছে তোর খুশি। রোদ, আমি খুশি আছি মা। সত্যি। তুমিই তো বলেছিলে নিজের খুশির জন্য কখনো অন্যকে কষ্ট দেওয়া উচিত না। আমি সেটাই করছি। আমি নিজের খুশির জন্য নিজের কাছের মানুষদের কষ্ট দিতে চাই না। তাদের দুঃখের কারণ হতে চাই না আমি। রায়না, আমি জানি না রোদ তুই কার খুশির জন্য কি করছিস, কিন্তু আমি এতটুকু জানি আমার ছেলের পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে। আইম অলওয়েজ প্রাউড অফ ইউ। রোদের গালে হাত রেখে। রোদ, আই নো। হেসে, এখন তুমি শুধু আমাকে এটা প্রমিস করো যে আমার অনুপস্থিতিতে তুমি নিজের আর বাবার দুজনের খেয়াল রাখবে। রায়না, প্রমিস। কিন্তু তুমিও নিজের খেয়াল রাখবে। একদম রাত জেগে কাজ করবে না। ঠিকমতো খাওয়া দাওয়া করবে। প্রতিদিন আমাদের ফোন করবে, আর কোনো সমস্যা হলে সাথে সাথে আমাদের জানাবে। রোদ, আই প্রমিস। এখন খুশি? রায়না, আমার ছেলে আমার কাছ থেকে দূরে যাচ্ছে, আমি কিভাবে খুশি হতে পারি? রোদ, মা প্লিজ। তুমি কাঁদলে আমার কত কষ্ট হয় তুমি জানো না? রায়নার চোখ মুছে দিয়ে।
এমনিতেই আমি বাইরোড যাচ্ছি, তুমি এভাবে কাদো কাদো মুখে আমাকে বিদায় দিল, সারা পথে আমার মন খারাপ থাকবে। তোমার কাদো কাদো চেহারা চোখে ভাসবে, ড্রাইভিংয়ে কনসেন্ট্রেট করতে পারবো না। আল্লাহ না করুক যদি আমার ধ্যান সরে যায় আর কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রায়না চুপ। রোদকে থামিয়ে একদম উল্টাপাল্টা কথা মুখে আনবে না। আমি কাঁদছি না, এই দেখো। হাসার চেষ্টা করে। আর কাঁদব না আমি। আর তুমিও এসব কথা মুখে আনবে না। রোদ দ্যাটস লাইক মাই আম্মু। তাহলে আমি এখন যাই? রায়না যাই না, বলতে হয় আমি এখন আসি। রোদ তাহলে আমি এখন আসি। নিজের খেয়াল রাখবে। রায়না সাবধানে যাবে আর পৌঁছে সাথে সাথে ফোন করবে আমায়, ঠিক আছে? রোদ জো হুকুম। হেসে রোদ নিজের লাগেজ গাড়ির ডিক্কিতে তুলে রায়নাকে বিদায় দিয়ে বেরিয়ে যায়। হাতের কফি মগটা নুহার সামনে রেখে সামনে বসে পড়ে পূর্ণ। নুহার পাশেই আরশি বসে আছে। নুহা আসার পর থেকেই দুজন গল্প জুড়ে দিয়েছে আর পূর্ণ একটু পর পর ওদের জন্য কফি আনছে। নুহা যখন আরশিকে বলেছিল যে উনি পূর্ণ আর আরশির বিষয়ে সব জানেন, তখন আরশি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসেছিল। হয়তো ও অপ্রস্তুত হয়ে পড়েছিল আর ভয় পাচ্ছিল এটা ভেবে যে নুহা আসলেই কিভাবে বিষয়টা নেবেন। কিন্তু নুহার সাথে কথা বলার পর আরশির মন থেকে সব ভয় নিমিষেই দূর হয়ে যায়। নুহা আরশিকে একদম নিজের মেয়ের মতো ট্রিট করছেন। উল্টো উনার কথা শুনে এমন মনে হচ্ছে উনি আরশি আর পূর্ণর জন্য অনেক খুশি। নুহা আরশির জন্য গিফটও এনেছিলেন, যেটা দেখে আরশি আরও বেশি খুশি হয়েছে। পূর্ণ গালে হাত দিয়ে নুহা আর আরশির কথোপকথন শুনছে। উনাদের কাছে যেন পূর্ণ ইনভিজিবল হয়ে আছে। নুহা আরশি মামনি, পূর্ণ যদি কখনো তোমাকে কিছু বলে বা বকা দেয় সোজা আমাকে এসে বলবে, ঠিক আছে? আমি শায়েস্তা করব ওকে। পূর্ণ নুহার কথায় ভরকে গিয়ে বলতে শুরু করে, পূর্ণ মা, তুমি অযথা আমাকে ব্লেম করছো। আমি কখনো আরশির উপর রাগ দেখাইনি, বকা দেওয়া তো দূরের কথা। আরশি, হ্যাঁ আন্টি, পূর্ণ আমার অনেক খেয়াল রাখে। আর যদি আমি কোনো ভুলও করি তাহলে সুন্দর করে বুঝিয়ে দেয়, কখনো বকা দেয় না। পূর্ণ কারেক্ট। মুখ ফুলিয়ে নুহা, তাহলে তো আমার আর চিন্তা করে লাভ নেই। তোমরা দুজনই একে অপরের খেয়াল রাখার জন্য এনাফ। আরশি, হুম, আপনি একদম চিন্তা করবেন না। নুহা উঠে দাঁড়ায়, তারপর ফোনে টাইম দেখে বলতে শুরু করে, নুহা তাহলে এখন আমি আসি। আজ এমনিতেই লেট হয়ে গেছে, ক্লিনিকে যেতে হবে। আরশি, ওকে। পূর্ণট, আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসি? নুহা, না, আমি ড্রাইভারকে সাথে এনেছি। তুমি এখানে থেকে নিজের কাজ আর আরশিকে সামলাও। আমি আসি। নুহা চলে যেতেই আরশি নুহার দেওয়া গিফটের প্যাকেটটা খুলে দেখতে শুরু করে। ব্রাউন কালার ব্যাগ গিফট করেছে নুহা আরশিকে। আরশি, ওয়াও, ব্যাগটা কত সুন্দর, তাই না পূর্ণ? খুশি হয়ে, পূর্ণ, তোমার পছন্দ হয়েছে? আরশি, অবভিয়াসলি। তুমি জানো আমার ব্যাগ কালেকশনের অনেক শখ। বাসায় আমার কাছে কম বেশি সব ধরনের ব্র্যান্ডের আর ডিজাইনের ব্যাগ আছে। সবগুলো বাবাই এনে দিয়েছে। তুমি জানো পূর্ণ, আমার বাবাই তো প্রতি রবিবার আমাকে শপিং করতে নিয়ে যেত। আমরা শপিং করতাম, তারপর পার্কে যেতাম, আমার ফেভারিট রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করতাম। সারাদিন ঘোরাঘুরি করে রাতে ডিনার করে তারপর বাসায় ফিরতাম আমরা। আরশি কথাগুলো বলে মন খারাপ করে ফেলে। পূর্ণ বুঝতে পারছে যে আরশি ওর বাবাকে মিস করছে। পূর্ণ, আরশি, তুমি চাইলে আমিও তোমাকে নিয়ে শপিং করতে যেতে পারি। শুধু শপিং কেন, তোমার যেখানে পছন্দ সেখানে ঘুরতে যেতে পারি আমরা।
আরশি সত্যি খুশি হয়ে পূর্ণ হুম। আরশি তাহলে কি আমরা কালকে যেতে পারবো? পূর্ণ তোমার যখন ইচ্ছে তখনই। আরশি ইয়েস থ্যাংক ইউ। পূর্ণ আরশির হাসিমাখা মুখের দিকে তাকিয়ে আছে। আরশিকে হাসতে দেখে পূর্ণর ঠোঁটেও হাসি ফুটে। এর মধ্যেই ফোন বেজে উঠে ওঠ। পকেট থেকে ফোন বের করে চেক করতেই দেখে রোদ কল করছে। পূর্ণ হ্যাঁ রোদ বল। রিসিভ করে। পূর্ণ এখন দেখা করবি? কোথায়? পূর্ণ আচ্ছা আমি আসছি। কল কেটে দেয় পূর্ণ, তারপর আরশিকে বলে ও পূর্ণ রোদ কল করেছে, আমি ওর সাথে দেখা করে আসছি। আরশি আচ্ছা। পূর্ণ ফোনটা পকেটে ভরে ক্যাবিনেট থেকে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায়। রোদের হাত ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পালক। রোদ আর ঈশান দুজনই পালকের দিকে তাকিয়ে। পালক কিছু বলবে তার অপেক্ষায় ওরা। পালকের বাসার নিচে এসে ওদের দেখা করার জন্য নিচে আসতে বলেছিল রোদ। ঈশান আর পালক নিচে আসতেই ওর যাওয়ার বিষয়টা ওদের বলেও। হঠাৎ রোদের চলে যাওয়ার কথা শুনে ঈশান আর পালক দুজনেই ভীষণ অবাক হয়। কিন্তু পরে রোদ ওদের দুজনকেই ওর দিকটা বুঝিয়ে বলে। রোদের কথাগুলো ঈশান বুঝতে পারলেও পালক এখনো চুপ করে আছে। রোদ পালক কিছু তো বলো। নরম স্বরে। রোদের কথায় মাথা নিচু অবস্থাতেই ধীর স্বরে বলে পালক। পালক যাওয়াটা কি খুব জরুরি রোদ? রোদ জরুরি না হলে অবশ্য আমি যেতাম না পালক। তুমি তো জানো গ্র্যাজুয়েশনের পর থেকেই বাবা আমাকে নিজের দায়িত্ব বুঝে নিতে বলছেন। আমি কখনো তার কথা গ্রাহ্য করিনি। কিন্তু পালক আমি এখন নিজের দায়িত্ব বুঝে নিতে চাই। বাবা এত বছর সবকিছু একা সামলেছেন। এখন আমার দায়িত্ব আমার বাবাকে হেল্প করা, তাই না? পালক আমি বুঝতে পারছি তুমি কি বলছো। আর আমি তোমাকে যেতে বারণও করছি না। তুমি যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসার জন্য। তাড়াতাড়ি ফিরে আসবে তো? রোদ এটা আমার শহর পালক। ফিরে তো আসতে হবেই আমাকে। হয়তো দেরি হবে কিন্তু সঠিক সময়ে ঠিকই ফিরে আসব। পালক কতদিন লাগবে? রোদ আমি নিজেও জানি না পালক। প্রজেক্টটা শেষ হতে যত সময় লাগবে তত দিনের জন্যই। হয়তো কিছু দিন বা কিছু মাস বা কয়েক বছর মনে মনে। পালক তুমি একা কিভাবে থাকবে ওখানে? আর আমরাই বা তোমাকে ছাড়া কিভাবে থাকব? রোদ আমার চিন্তা করো না পালক। আমি থাকতে পারবো, ডোন্ট ওয়ারি। তুমি শুধু নিজের খেয়াল রেখো আর সাথে ঈশান আর পূর্ণর। আর তাছাড়া আমি না থাকলেও ঈশান আর পূর্ণ তো সবসময় তোমার পাশেই আছে। পালকের চোখ দুটো ছলছল করছে। কাঁদতে চেয়েও কাঁদতে পারছে না ও, কারণ রোদ ওকে কান্না করতে বারণ করেছে। হাত ছেড়ে দিয়ে দু আঙ্গুল দিয়ে রোদের শার্টের হাতা শক্ত করে ধরে আছে পালক। এই মুহূর্তে রোদকে কি বলে থামাবে ও ভেবে পাচ্ছে না। রোদ পালকের মুখের দিকে তাকিয়ে হালকা হাসে। পালক রোদ। রোদ হ্যাঁ পালক বলো। পালক তোমার জায়গা আমার জীবনে অনেক স্পেশাল, আর এই জায়গা কেউ নিতে পারবে না কখনো। রোদ আমি জানি। ঠোঁটে হাসি টেনে রোদ পালকের মাথায় হাত বুলিয়ে দিয়ে ঈশানের দিকে তাকিয়ে বলে। রোদ গতবার তুই আমাকে পালকের দায়িত্ব দিয়ে গিয়েছিলি, এবার আমি তোকে ওর দায়িত্ব দিয়ে যাচ্ছি। আমি জানি তুই এই দায়িত্ব আমার থেকেও ভালো করে পালক করবি। ঈশানকে জড়িয়ে ধরে রোদ সাথে সবার আড়ালে চোখের পানি মুছে ফেলেও। রোদ তাহলে এবার আমি যাই? পূর্ণ এত তাড়া কিসের তোর?
আমাকে না বলেই চলে যাবি? পেছনে থেকে বলল পূর্ণ। রোদ পেছনে ফিরতেই পূর্ণ এসে ওকে জড়িয়ে ধরে। পূর্ণ, তোকে ছাড়া আমি কি করব? আমি একা ক্যাফে সামলাবো নাকি নিজেকে সামলাবো, আর নাকি এই পিচ্চি পালককে সামলাবো? সবচেয়ে বড় কথা, তোকে ছাড়া আমি থাকবো কিভাবে? রোদ, তুই কি চাস? সারা জীবন তোর ম্যানেজারগিরি করব আমি? নাকি সারা জীবন তোদের বেবিসিটিং করব? মজা করে। পূর্ণ, তোর কিছু করতে হবে না। তুই শুধু আমাদের পাশে থাকলেই হবে। রোদ, আমি তো সব সময় তোদের পাশেই আছি। আর আমি তো আর দেশ ছেড়ে চলে যাচ্ছি না, শুধু শহর বদলাচ্ছি। তোদের যখন ইচ্ছে হবে তোরা আমার সাথে দেখা করতে চলে যেতে পারবি, আবার আমার যখন ইচ্ছে হবে আমি চলে আসব। সিম্পল। সবাইকে উদ্দেশ্য করে বলল। পূর্ণ, পালাতে চাচ্ছিস তাই না? ধীরে বলল, যেন শুধু রোদ শুনতে পায়। রোদ কিছু বলল না। পূর্ণ রোদের কাঁধে হাত রেখে আবারও বলল, পূর্ণ, আমি তোকে আজ আটকাবো না। কেন জানিস? কারণ আমি জানি তুই বেশি দিন আমাদের কাছ থেকে দূরে থাকতে পারবি না। আর তুই থাকলেও আমি তোকে থাকতে দিব না। প্রয়োজন পড়লে আমি নিজে গিয়ে তোকে ফিরিয়ে আনব। তাই নতুন শহরে যা একটু ছুটি কাটা। ফ্রেশ হাওয়ায় নিজেকে ফ্রেশ কর, তারপর নিজেকে গুছিয়ে ফিরে আসিস। রোদ, আমি ফিরে আসার জন্য যাচ্ছি না পূর্ণ। পূর্ণ, দেখা যাবে। রোদ মৃদু হেসে পূর্ণকে জড়িয়ে ধরে বলে। রোদ, ভালো থাকিস। পূর্ণ, তুইও। পালক সাথে সাথে ওদের সামনে চলে আসে, তারপর বলে, পালক, আমি জায়গা কোথায়? রোদ, তুমি এই দিকে আসো। আর তুইও। ঈশান আর পালকের জন্য জায়গা খালি করে। পালক রোদের পাশে আর ঈশান পূর্ণর পাশে চলে আসে, তারপর ওরা চারজন নিজেদের গ্রুপ ভাগ করে। কিছুক্ষণ সবাইকে জড়িয়ে ধরে সরে আসে রোদ, তারপর বলে, রোদ, আমি যাই তাহলে। সবাইকে উদ্দেশ্য করে। রোদ এক পা দু পা করে পিছিয়ে যায়, তারপর ঘুরে নিজের গাড়িতে উঠে পড়ে। পালক, ঈশান আর পূর্ণ হাত নাড়িয়ে ওকে বিদায় দিচ্ছে। রোদ বড় একটা হাসি দিয়ে ওদের সবাইকে হাত নাড়িয়ে বিদায় দিয়ে গাড়ি স্টার্ট দেয়। যতক্ষণ গাড়ির গ্লাসে ওদের দেখা যায় ততক্ষণ রোদ ওদের দিকেই তাকিয়েছিল। আর ওরাও যতক্ষণ না গাড়ি চোখের আড়াল হচ্ছে ততক্ষণ গাড়ির দিকে তাকিয়ে হাত নাড়াচ্ছিল। রোদের গাড়ি চলে যেতেই পালক কেঁদে দেয়। এতক্ষণ যেন খুব কষ্টে নিজের কান্না সংবরণ করে রেখেছিল। পালক কান্না করতেই ঈশান আর পূর্ণ ব্যস্ত হয়ে পড়ে ওকে চুপ করানোর জন্য। পালক, রোদ চলে গেছে। কান্না করতে করতে। ঈশান, পালক, প্লিজ কেঁদো না। পূর্ণ, দেখ, তুই কান্না করলে আমি এখনই রোদকে কল করব। তুই ওকে প্রমিস করেছিস তুই কান্না করবি না। পালক, আমি কি করব, আমার কান্না আসছে। নাক টানতে টানতে। ঈশান, পালক, তাকাও আমার দিকে। দেখো পালক, রোদ তো দূরে কোথাও যায়নি। ঢাকাতেই গিয়েছে। এই তো পাশের শহরই। পূর্ণ, মাত্র 250 কিলোমিটার দূরে। পালক, এটা মাত্র? পূর্ণ, ঈশান যেখানে গিয়েছিল সে অনুযায়ী তো মাত্রই। ঈশান, তুই আমাকে মাঝে টানছিস কেন? ভরকে গিয়ে। পূর্ণ, আরে পালককে ডিস্ট্র্যাক্ট করার জন্য। ইশারায় বলল। ঈশান, তাই বলে আমাকে বলির পাঠা বানাবি? পূর্ণ, পালক, এতে রোদের যাওয়ার কথা ভুলে তোর যাওয়ার কথা মনে করবে। আর যেহেতু তুই এখন সামনেই আছিস, পালক তোকে কেলানিও দিতে পারবে। এতে ওরও কিছুটা মন হালকা হবে।
ঈশান, কি লজিক তোর? মন হালকা করার জন্য আমাকে মার খাওয়াতে চাচ্ছিস তুই? পূর্ণ, হ্যাঁ। পালকের মন ভালো করার জন্য একটু মার তো তুই খেতেই পারিস। ঈশান, পূর্ণ আরেকটা ফালতু কথা বললে তুই এখন আমার হাতে মার খাবি। ঈশান আর পূর্ণর ঝগড়ায় পালক নিজের কান্না ভুলে ওদের দুজনের ঝগড়া দেখতে ব্যস্ত হয়ে পড়ে। পালক চুপচাপ চিৎকার দিয়ে ওদের থামিয়ে। পালকের এক চিৎকারে দুজনই চুপ। ওরা চুপ হতেই পালক নাক ফুলিয়ে বলতে শুরু করে, পালক, তোমরা দুজনই ইউজলেস। আমাকে চুপ করানোর বদলে নিজেদের মধ্যেই লেগে গেছ। একদম ঝগড়া করবে না বলে দিলাম। ঈশান আর পূর্ণ দুজনেই চুপ করে গেছে। পালক দুজনের দিকে গরম দৃষ্টি ফেলে আবার বলতে শুরু করে, পালক, তুমি ঈশানকে উপরে যাও। আর তুই পূর্ণকে নিজের বাসায় যা। লাগবে না আমার কারো কমফোর্ট। কথাগুলো বলে পালক হনহন করে ভিতরে চলে গেল। পূর্ণ, তোর দোষ। রাগিয়ে দিলই ওকে। ঈশান, আমি রাগিয়েছি? অবাক হয়ে, তুই আগে শুরু করেছিলি। পূর্ণ, হয়েছে হয়েছে, এখন যা উপরে। আমিও চলে যাই, পরে দেখা যাবে আবার ফিরে এসে আরো ঝেড়ে যাবে। আর শোন ঈশান। কি? পূর্ণট এখন পালকের মন খারাপ, তাই ওকে কিছুক্ষণ একা থাকতে দে। কিন্তু কিছুক্ষণ পর ওর জন্য আইসক্রিম নিয়ে যাবি। আর হ্যাঁ, ভুলেও ওকে আর রাগাস না ভাই। ঈশান, আমি কখনো পালককে রাগাই না। এটা তোর কাজ। পূর্ণ, এখন জাগিয়ে ওকে সামলা। আমার এখন নিজের বোনকে সামলাতে হবে। বিড়বিড় করে, ভালো হয়েছে রুহি এখন কলেজে আর রোদের বিষয়ে কিছু জানে না। এখন আমার চিন্তা, ও যখন জানবে রোদ চলে গেছে তাও ওকে না জানিয়ে তখন কি হবে? ওকে কিভাবে সামলাবো আমি? পূর্ণকে অন্যমনস্ক দেখে ঈশান ওর কাঁধে ঝাঁকি দিয়ে বলে, ঈশান, কোথায় হারিয়ে গেলি? পূর্ণ, কিছু না। আমি যাই এখন। ক্যাফের কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। ঈশান, ঠিক আছে, কিন্তু আরশি? পূর্ণ, তুই ওকে নিয়ে ভাবিস না, আমি ওকে বাসায় দিয়ে যাব। আসি এখন। পূর্ণ দ্রুত চলে যায়। ঈশানও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাসায় চলে যায়। রাত ৯টা। সিলেটের আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে মেইন রোডে চলে এসেছে ও। টানা ৩ ঘন্টা ধরে ড্রাইভ করছে ও। কিছুটা ক্লান্ত লাগছে রোদের, তাই সামনে কোনো হোটেল বা রেস্টুরেন্ট পেলে গাড়ি থামিয়ে রেস্ট নেওয়ার কথা ভাবছে ও। রুহি, রুহি, তুমি রুমে? রুহি ড্রয়ারে গাড়ির চাবি রেখে রুহির রুমে যেতে যেতে ডাকছে ওকে পূর্ণ। রুহির রুমের দরজা খুলে রুহিকে খুঁজছে পূর্ণ, কিন্তু রুহি নেই। রুম থেকে বেরিয়ে ছাদে, বাগানে, সব জায়গায় রুহিকে খুঁজেও পাচ্ছে না পূর্ণ। পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে পূর্ণ রুহিকে না পেয়ে। একের পর এক কল করে যাচ্ছে, কিন্তু ফোনটাও বন্ধ। পূর্ণ, রুহি বাসায় নেই, তাহলে কোথায় গেল? ও আবার রোদের বিষয়ে জেনে যায়নি তো? চিন্তিত হয়ে রুহি। পূর্ণ আবারও রুহির রুমে গেল। কাবার্ড খুলে চেক করতেই দেখল অর্ধেক জামা কাপড় গায়েব। রুহির বইগুলোও নেই। পূর্ণর আর বুঝতে বাকি রইল না যে রুহি বাড়ি থেকে পালিয়ে গেছে। কিন্তু এখন ওর এটা ভেবে মাথা ফেটে যাচ্ছে যে রুহি এই মুহূর্তে একা। কোথায় আর কার সাথে রুহি, সেটা ভেবেই ভয় হচ্ছে ওর। পূর্ণ রুম থেকে বের হবে এমন সময় টেবিলে একটা খাতা খুলে থাকতে দেখে। খাতার উপর বড় বড় করে কিছু লিখা। পূর্ণ দ্রুত খাতাটা হাতে নিয়ে লেখাগুলো পড়তে শুরু করে। ড্রাইভ করছে রোদ। হঠাৎ সামনে একটা মানুষ চলে আসায় জোরে ব্রেক কষে ও।
জোরে ব্রেক করার কারণে গাড়িটা সামনের দিকে অপ্রস্তুতভাবে ঝুঁকে যায়। রোদ নিজেকে সামলে নিলেও গাড়ির পেছনের সিট থেকে কারো নিচু স্বরে শব্দ করার আওয়াজ পায় ও। গাড়ির সামনের লোকটি এতক্ষণে সরে গেছে। রোদ, আমি কি কারো শব্দ শুনেছি? কনফিউজড হয়ে, নাকি মনের ভুল? রোদ বুঝতে পারছে না ও কি সত্যিই কারো চেঁচানোর শব্দ পেয়েছে কিনা। এমন সময় ও সামনের লুকিং গ্লাসে তাকাতেই কিছু একটা অস্পষ্ট দেখতে পায়। সাথে সাথে পেছনে তাকায় ও, কিন্তু ভালোভাবে দেখতে পায় না, তাই গাড়ি থেকে নেমে পেছনের দরজা খোলে রোদ। পেছনের দরজা খুলতেই চোখ দুটো বড় বড় হয়ে যায় রোদের। এই মুহূর্তে এই পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না ও। রোদ রুহি অবাক দৃষ্টিতে টেবিলের একপাশে বসে মনের সুখে মিল্কশেক আর বার্গার খাচ্ছে রুহি। মুখে চিন্তার চটাও নেই ওর। ওকে দেখে যেন মনেই হচ্ছে না যে ও বাসা থেকে পালিয়ে এভাবে গাড়িতে লুকিয়ে এসেছে রোদের সাথে। উল্টো ওকে দেখে মনে হচ্ছে যেন পিকনিকে এসেছে ও। এক চুমুক মিল্কশেকের গ্লাসে আরেক কামড় বার্গারেট দিচ্ছে ও। অন্যদিকে রোদ কটমট দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে। রুহিকে এতটা রিল্যাক্স দেখে অবাক হচ্ছে ও। না মুখে ভয়ের ছাপ আছে আর না কপালে চিন্তার ভাঁজ। কি সুন্দর খাবার এনজয় করছে ও। রোদের দিকে না তাকিয়েই রুহি বুঝতে পারছে যে রোদ ওর দিকেই নিজের ক্ষিপ্ত দৃষ্টি দিয়ে আছে। কিন্তু এই মুহূর্তে ভয় পেলে চলবে না, বরং নিজেকে শান্ত দেখাতে হবে ওর। কারণ এখন যদি রুহি নিজের ভয়টা প্রকাশ করে, দেখা যাবে রোদ সোজা ওকে বাসায় পাঠিয়ে দিবে বা নিজেই গিয়ে দিয়ে আসবে ওকে। আর এমনটা হলে পালিয়ে এসে রুহি যেই রিস্কটা নিয়েছে সম্পূর্ণ বৃথা যাবে। তার উপর বাসায় গেলে ওর মা আর পূর্ণর ঝাড়ি প্লাস বকা তো ফ্রি আছেই। মিল্কশেকের স্ট্রোটা ঠোঁটে ঠেকিয়েই আর চোখে রোদকে দেখছে ও। রুহি মনে মনে ভেবে রেখেছে যদি রোদ ওকে বকা দেওয়ার জন্য মুখ খুলে সোজা কেঁদে টেদে নিজের ইমোশনাল হাতিয়ারটা ইউজ করবে ও। রোদ যতই রেগে থাকুক, যতই খারাপ মেজাজে থাকুক, ও কখনই এমন কিছু বলবে বা করবে না যার জন্য সামনের মানুষ কষ্ট পাবে। আর রুহির ক্ষেত্রে তো আরও আগে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করবে ও। রুহির কান্না কখনোই রোদ সহ্য করতে পারে না, এমনকি রুহির মন খারাপ হলেও রোদ যে কোনোভাবে রুহির মন ভালো করার চেষ্টা করে। তাই এই মুহূর্তে রুহি কিছুটা নিশ্চিত যে যত যাই হোক রোদ অবশ্য ওকে বকা দিবে না। কিন্তু রুহি এটাও নিশ্চিত যে রোদ ওকে বাসায় ফিরে যাওয়ার জন্য মানানোর চেষ্টা অবশ্যই করবে। কিন্তু রুহিও আজ নিজের কথায় অটল থাকবে, কোনো মতেই একা বাড়ি ফিরে যাবে না ও। যদি যেতেই হয় রোদকেও সাথে নিয়ে যাবে ও। এখনও নিজেকে শান্ত রাখছে রোদ। রুহি এত বড় একটা কাণ্ড করেছে, বাসা থেকে এভাবে পালিয়ে রাগ তো প্রচুর লাগছে রোদের, তবুও নিজেকে ঠান্ডা রাখছে ওঠ। রোদ রুহি রুহি হুম খেতে খেতে। রোদ, এতক্ষণ আমি চুপ ছিলাম আর তুমিও আমাকে কিছু বলনি, কিন্তু এখন তোমাকে বলতে হবে। তুমি কোনো সাহসে আর কেন এভাবে বাসা থেকে পালিয়ে এসেছ? রুহি, পালাবো না তো কি করব? তোমাকে বললে কি তুমি আমাকে নিয়ে আসতে নিজের সাথে? রোদ, কিন্তু তুমি আসবেই বা কেন আমার সাথে? রুহি, কারণ আমি তোমাকে ছাড়া ওখানে থাকতে চাইনি। তুমি জানো গত 1 বছর আমি কত কষ্টে থেকেছি তোমার থেকে দূরে। আর এখন যখন আমি ফিরে এসেছি তুমি চলে যাচ্ছ। আমি বলে রাখছি, তোমায় এক হলে তুমি আমাকে নিজের সাথে নিয়ে যাবে, আর তা না হলে তুমিও আমার সাথে ফিরে যাবে। জেদ করে রোদ। রুহি, তুমি কি বলছো ভেবে বলছো তো? এটা বাচ্চামো করার সময় না। সামনে পরীক্ষা তোমার। এমন সময় তুমি নিজের পড়া নিয়ে হেলামি করতে পারো না। রুহি, আমি হেলামি করছি না রোদ। আমি আমার বইগুলোও সাথে এনেছি।
পরীক্ষার সময় আমি চলে যাব, আবার পরীক্ষা শেষ হলে তোমার কাছে ফিরে আসব। সিম্পল। বার্গারে কামড় বসাতে বসাতে একদম নির্লিপ্ততা ভঙ্গিতে বলল কথাগুলো রুহি। রোদ বাকরুদ্ধ। এই একটা বাহানাই ছিল রুহিকে পাঠানোর, কিন্তু সেটার জবাবও রুহির কাছে প্রস্তুত। ও বুঝতে পারছে না এখন কি বলে রুহিকে বাসায় পাঠাবে। ওঠ রোদ। রুহি, তুমি কেন জেদ করছো? আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে পারবো না, কারণ ওই শহরটা তোমার কাছে নতুন, তুমি নিজেকে মানিয়ে নিতে পারবে না এত সহজে। তার উপর আমি সারাদিন বাসার বাইরে থাকবো, তোমাকে একা একা বাসায় রেখে গেলে আমিও শান্তিতে থাকতে পারবো না। সারাক্ষণ তোমার চিন্তাই ঘুরবে আমার মাথায়। তাছাড়া আল্লাহ না করুক যদি আমার কারণে তোমার কোনো বিপদ হয়, আমি কি জবাব দিব পূর্ণকে? প্লিজ রুহি, ডোন্ট বি চাইল্ডিশ, আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। রোদের কথাগুলো শুনে রুহি রেগে ঠাস করে হাত থেকে গ্লাসটা টেবিলে রাখে। চোখ দুটো মুহূর্তেই ভিজে গেছে ওর। রোদের দিকে কান্না ভেজা চোখে তাকিয়ে ভারী গলায় বলতে শুরু করে রুহি। রুহি, আমি কেন সবসময় বোঝার চেষ্টা করব? সবার মতো তুমিও সবসময় শুধু আমাকেই কেন বোঝাও? তুমি সবার জন্য ভাবো। ঈশান ভাইয়া, পূর্ণ ভাইয়া, পালক, এমনকি সোহম ভাইয়া আর পাতার কথাও। কিন্তু তুমি কখনো আমার কথা ভাবো না। আমি কি ফিল করছি, আমি কি বলতে চাচ্ছি, কোনোটার তোমার কাছে গুরুত্ব নেই। কখনো বলো রুহি তুমি বাচ্চা বড়দের মতো বিহেভ করো না, আবার কখনো বলো রুহি ডোন্ট বি চাইল্ডিশ, তুমি এখন বড় হয়েছ। তোমাদের জন্য আমি নিজেও মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই। আসলেই আমি কি, আমার কিভাবে কথা বলা উচিত, কিভাবে কাজ করা উচিত, তাই তোমরা আগে নিজেরাই ঠিক করে নাও আসলেই আমি কি, তারপর আমাকে বোঝাতে এসো। কথাগুলো এক নিঃশ্বাসে বলে রেগে উঠে দাঁড়ায় রুহি, তারপর সোজা গাড়িতে গিয়ে বসে পড়ে। রোদ এখনো নিজের জায়গায় বসে আছে। ও বিপাকে পড়ে গেছে। এই মুহূর্তে রুহিকে বোঝানো কঠিন, তাও নিশ্চিত, তাই যা করতে হবে ভেবে চিন্তে করতে হবে ওর। কিছুক্ষণ গভীর মনোযোগ দিয়ে ভেবে ফোন বের করে পূর্ণকে কল করে ও। কিছুক্ষণ আগে পূর্ণ কল করেছিল, তখন রোদ নিজেই ওকে আশ্বস্ত করেছে যে রুহিকে বুঝিয়ে বাসায় দিয়ে যাবে ও। কিন্তু এখন দেখা যাচ্ছে রুহিকে বাড়ি পাঠানো কঠিন হবে। এবার রুহি অনেক কড়াকড়িভাবে জেদে বসেছে। এত সহজে ওর জেদ ভাঙানো যাবে না। অনেক ভেবে রোদ সিদ্ধান্ত নিয়েছে যে রুহিকে সাথে করে ঢাকা নিয়ে যাবে ও। কিছুদিন ওখানে কাটালে হয়তো রুহি নিজেই বাড়ি ফিরে যেতে চাইবে, কারণ রোদের ঢাকার বাসায় একজন সার্ভেন্ট বাদে কেউ নেই। রোদও কাজের জন্য সারাদিন বাইরে থাকবে। এত বড় বাড়িতে রুহি একা একা থেকে অবশ্যই বোর হবে আর নিজেই বাড়ি ফিরে যাওয়ার কথা বলবে। গাড়িতে মুখ ফুলিয়ে বসে আছে রুহি। একটু পর পর জানালার গ্লাস দিয়ে রোদকে দেখছে ও। ফোনে কথা বলছে। রুহি নিশ্চিত যে রোদ পূর্ণর সাথে কথা বলছে, কিন্তু কি কথা বলছে সেটা বুঝতে পারছে না ও। পূর্ণর সাথে কথা বলা শেষ করে গাড়িতে উঠে বসে রোদ। রুহি আর চোখে তাকিয়ে ওর দিকে। রোদ কিছুক্ষণ নীরবভাবে বসে থেকে গাড়ি স্টার্ট দেয়, সাথে সাথে চেঁচিয়ে উঠে রুহি। রুহি, কোথায় যাচ্ছি আমরা? বাসায় নাকি ঢাকাতে? রোদ সকালে বাসা থেকে বেরোনোর সময় নিজেকে কথা দিয়েছিলাম যে আমি আর কখনো পেছনে ফিরে তাকাবো না। নিজের জীবনে কোনো পিছুটান, কোনো তিতো অনুভূতি রাখব না। তাই এত দূর এগিয়ে আবার ফিরে যাওয়া সম্ভব না রুহি। এখন থেকে আমি শুধু সামনে এগোবো, পিছনে না। কথাগুলো বলেই রোদ ঢাকার রোডের দিকে গাড়ি ঘুরিয়ে নেয়। রুহি রোদের কথাগুলোর কোনো অর্থই বুঝেনি।
কিসের পিছুটান, কিসের তিতো অনুভূতি, সবগুলোই মাথার উপর দিয়ে গেল ওর। কিন্তু সব কথার মধ্যে রুহি একটা কথা স্পষ্ট বুঝতে পেরেছে যে রোদ ওকে নিয়েই ঢাকা যাচ্ছে। ওকে পেছনে ফেলে না, বরং ওকে নিয়ে সামনের দিকে এগোচ্ছে রোদ। ঠোঁটে হাসি ফুটে ওঠে রুহির। এতক্ষণের যত রাগ, অভিমান, কষ্ট ছিল সব যেন নিমিষেই কোথাও হাওয়া হয়ে গেল ওর। রুহি থ্যাংক ইউ রোদ। রোদ কিছু বলল না। ঠোঁটের কোনো মনান হাসি দিয়ে ড্রাইভিংয়ে ফোকাস করল ওর। ছাদের দোলনায় বসে আছে পালক। আকাশের দিকে তাকিয়ে আছে ও। আজকে চাঁদ দেখা যাচ্ছে না, কারণ কালো মেঘে আকাশ ঢেকে আছে। তারাগুলো সব যেন মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে। একটু পর পর আকাশে সাদা ঝিল্লির মতো মেঘ গর্জিয়ে উঠছে, যেন বৃষ্টির আগাম বার্তা দিচ্ছে। পা দুটো ভাঁজ করে দোলনায় বসে আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে পালক। চোখে শুধু রোদের চলে যাওয়ার মুহূর্তটা ভাসছে ওর। ছাদের দরজা খোলা থাকায় বাতাসে বারবার দরজাটা বাড়ি খাচ্ছে, যার ফলে শব্দ হচ্ছে প্রচুর। ঈশান দরজাটা বন্ধ করার জন্য উপরে চলে আসে। আসতেই ও দেখে পালক বসে আছে দোলনায়। দরজার সামনেই দাঁড়িয়ে পড়ে ও। পালক একদম চুপচাপ বসে আছে, যা ওর প্রকৃতির সম্পূর্ণ বিপরীত। পালকের বিষণ্ণ চেহারা দেখে ঈশানের বুঝতে দেরি হল না যে রোদের চলে যাওয়ায় মন খারাপ ওর। ঈশান ধীর পায়ে পালকের পাশে গিয়ে বসে পড়ে। ঈশানকে বসতে দেখে তার দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে নেয় পালক। ঈশান, এত রাতে একা বসে আছো কেন এখানে? পা দুটো নামিয়ে সোজা হয়ে বসে পালক তারপর নিচু স্বরে বলে। পালক, ঘুম আসছিল না তাই। তুমি কেন এসেছ? ঈশান, আমারও ঘুম আসছিল না তাই। পালক আবারও নিশ্চুপ হয়ে যায়। ঈশানও নিঃশব্দে বসে আছে পালকের পাশে। রুনা তার লাগেজ থেকে একে একে কাপড় বের করে কাবার্ডে রাখছেন। বাংলাদেশে এসে ঈশানের কাছে না গিয়ে সোজা নিজের ভাইয়ের বাসায় চলে এসেছেন তিনি। ঈশানকে জানতেও দেননি যে উনি এদেশেই আছেন, কারণ উনার মাথায় অন্য কিছু চলছে। কাজের মধ্যেই কারো কল আসে তার ফোনে। ফোনের স্ক্রিনে নামটা দেখেই হাসেন রুনা। তারপর রিসিভ করে বলতে শুরু করেন। রুনা, হ্যাঁ মামনি বলো। রুনা, ভেরি গুড। আমি তো তোমাকে আগেই বলছিলাম আমার সাথেই চলে আসতে, কিন্তু তোমার জন্য তো নিজের কাজে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা ডাক্তাররা নিজেদের কাজ নিয়ে এত পজেসিভ কেন আমি বুঝি না। ঈশান আর তুমি একদম একরকম। এজন্যই তো বলি তোমাদের জুড়ি উপর থেকে তৈরি। রুনা, আচ্ছা এখন যেহেতু লিভ পেয়েছ তাড়াতাড়ি চলে আসো। এখানে তোমার অনেক প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, এখন রাখি, হ্যাভ আ সেফ জার্নি। কল কেটে দেয় রুনা। ফোনটা বেডে রেখে নিজে নিজে বলতে শুরু করেন তিনি। রুনা, তুমি কি ভেবেছ পালক আমি তোমাকে আমার ছেলের জন্য মেনে নিব? একদম না। তোমার জন্যই আজ আমার ছেলে আমার কাছ থেকে এতটা দূরে। তোমাকে কখনো আমি আমার ঈশানের জীবনে প্রবেশের অনুমতি দিব না। ঈশান আর তোমার সম্পর্ক কখনোই সম্ভব না। আমি কখনো সম্ভব হতেই দিব না। কড়া গলায়। সূর্যোদয় হচ্ছে। রাতের আধার কাটিয়ে চারপাশে আলো ছড়িয়ে পড়ছে। কয়েক মিনিটের ব্যবধানেই যেন রাত থেকে ভোর হয়ে গেল। ছাদের চারপাশ ঘেরা গাছগুলো থেকে পাখির কিচিরমিচির শব্দ হচ্ছে। চোখে কড়া রোদের আলো পড়তেই নড়ে উঠে ঈশান। পিটপিট করে চোখ দুটো খুলতেই নিজেকে ছাদে আবিষ্কার করে ও। কয়েক মুহূর্ত স্তব্ধ থেকে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে ও। আশেপাশে তাকায় ঈশান। উঠার চেষ্টা করতেই নিজের সাথে ভারী কিছুর স্পর্শ অনুভব করে ও। পালক ঈশানের কোমর জড়িয়ে ওর কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে।
এতক্ষণে সব মনে পড়ে ঈশানের। রাতে পালক বসে থাকতে থাকতে ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ঈশানও পালকের ঘুমে যেন ব্যাঘাত না ঘটে তাই ওভাবেই বসে থাকতে থাকতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু পালক কখন ঈশানের কাঁধ থেকে মাথা নামিয়ে ওর কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি ঈশান। এখনও গভীর ঘুমে আচ্ছন্ন পালক। মুখে রোদ পড়ছে পালকের, তবুও কি সুন্দর ঘুমিয়েও। ঈশান হাতের তালু পালকের মুখের সামনে ধরে, যার ফলে চোখে রোদ এখন আর পড়ছে না ওর। যেখানে সামান্য শব্দে ঈশানের ঘুম ভেঙে যায় সেখানে ভূমিকম্প হলেও পালকের ঘুম ভাঙানো কঠিন। এখনও সামান্য রোদ মুখে পড়তেই ঈশানের ঘুম ভেঙে গেছে, অথচ পালক এখনও ঘুমে বিভোর। পালকের খোপা খুলে চুলগুলো ঈশানের শরীরে লেপ্টে আছে। ওর নিজের মুখও ঢেকে গেছে চুল দিয়ে। ঈশান আলতো হাতে পালকের মুখ থেকে চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দেয়, তবুও কপালের ছোট ছোট চুলগুলো একইভাবে কপালে লেপ্টে আছে। ঈশান অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে পালকের মুখের দিক। ঈশানের দৃষ্টিতে মুগ্ধতা, ভালোবাসা আর ওর মনের অব্যক্ত সব অনুভূতি স্পষ্ট। ঠোঁটে মৃদু হাসি লেগে আছে ওর। এভাবেই পালকের মায়াবী চেহারার মায় জড়িয়ে নিজের সারাটা জীবন পার করে দিতে পারবে ঈশান। এই মুহূর্তে পালকের কপালে ভালোবাসার স্পর্শ ছোঁয়ানোর তীব্র ইচ্ছে হচ্ছে ওর। কিন্তু তবুও ঈশান এমনটা করবে না। কারণ ভালোবাসার স্পর্শের অনুভূতি দুজনের জন্যই বিশেষ হয়, স্পেশাল হয়। এই স্পর্শ দুজন একসাথে অনুভব করে, আর এই স্পর্শের মাধ্যমেই একে অপরের অনুভূতির গভীরতা জানা যায়। তাই ঈশান চায় ওর ভালোবাসার প্রতিটা স্পর্শ যেন পালক জাগ্রত অবস্থায় অনুভব করে। ওর হৃদয় পালকের জন্য যে সীমাহীন ভালোবাসা আছে সেটা পালক যেন এই স্পর্শের মাধ্যমেই বুঝতে পারে। পালক ঈশানের কোমর শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, যার ফলে ঈশান নড়তেও পারছে না। হাতের ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নেয় ঈশান। ভোর 5:30। পালক নড়েচড়ে উঠে, তবুও ঘুম ভাঙল না ওর। উল্টো ও পড়ে যেতে নিলেই ঈশান ওর পিঠ ধরে ঠেকিয়ে ধরে ওকে। ঘুম ভেঙে যায় পালকের। চোখ দুটো খুলে তাকাতেই নিজেকে রুমের বদলে বাইরে আবিষ্কার করে ও। ভালোভাবে খেয়াল করতেই পালক বুঝতে পারে যে ঈশানের কোলে ঘুমিয়ে আছে ও। রাতে এভাবেই ঘুমিয়েছিল ও, মনে পড়তেই এক ঝটকায় উঠে বসে ও। পালক, ঈশান ভাইয়া। বিস্মিত চোখে, আমি সারা রাত এভাবে তোমায় কোলে মাথা রেখে ঘুমিয়েছিলাম? অবাক হয়ে, ঈশান তোমার কি মনে হয়? ভ্রু উঁচু করে, পালক তুমি আমাকে জাগিয়ে দিতে পারতে। আমতা আমতা করে। পালকের মুখে প্রতিক্রিয়া দেখে হেসে দেয় ঈশান। পালক বিব্রত বোধ করছে, লজ্জাও পাচ্ছে। ঈশানকে এভাবে মিটমিটে হাসতে দেখে চট করে ঘুরে বসে পালক তারপর বলে, পালক তুমি এভাবে হাসছ কেন? আমার মুখে কি কিছু লেগে আছে? চুলগুলো নিশ্চয়ই এলোমেলো হয়ে পেতনি লাগছে আমাকে। তাকাবে না আমার দিকে? কথাগুলো বলছে আর নিজের চুলগুলো হাত দিয়ে ঠিক করার চেষ্টা করছে ও। ঈশান দু হাত দিয়ে পালকের কাঁধ ধরে ওকে নিজের দিকে ফিরিয়ে নেয়, তারপর পালকের চুলগুলো ঠিক করে দিতে দিতে বলে, ঈশানকে বলল, পালককে পেতনি লাগছে? যদি লেগেও থাকে তাহলে পৃথিবীর সবচেয়ে সুন্দর পেতনি লাগছে। মুচকি হেসে, আর তাছাড়া এলোমেলো চুলে তো তোমাকে আরো বেশি সুন্দর লাগে। পালক সত্যি? কপাল কুঁচকে। ঈশান কোনো সন্দেহ? পালক না। কারণ ঈশান কখনো মিথ্যা বলে না। হেসে, চলো চলো এখন নিচে চলে যাই, পরে দেখা যাবে আম্মু আমাকে রুমে না পেয়ে ভাববে আমি সারারাত বাসাতেই ছিলাম না। দাঁড়িয়ে গিয়ে পালক দাঁড়িয়ে যায়, কিন্তু ঈশান এখনো বসে আছে।
ঈশান উঠছে না দেখে পালক জিজ্ঞেস করে, পালক কি হলো, তুমি বসে আছো কেন? নিচে যাবে না? ঈশান যাব, বাট এখন দাঁড়ানো যাবে না। তুমি আগে যাও, আমি একটু পর আসছি। পালক কেন? অবাক হয়ে ঈশান পালকের কথায় আমতা আমতা করে বলতে শুরু করে, ঈশান আসলে পালক আমার পায়ে ঝিম ধরে আছে, তাই দাঁড়াতে পারছি না। সারা রাত একইভাবে বসেছিলাম তো তাই। কয়েক মিনিটে ঠিক হয়ে যাবে, তখন আমি ঘরে চলে যাব, তুমি যাও। ঈশাননের পা ঝিম ধরে আছে শুনতাই যেন পালকের মাথায় দুষ্টু বুদ্ধি চাপে। ঈশানের দিকে এগিয়ে মুখে দুষ্টু হাসি টেনে বলে, পালক, পালক অনেক বেশি ঝিম ধরে আছে ঈশান ভাইয়া। ঈশান হুম অসহায় মুখে, পালক টাচও করা যাচ্ছে না? ঈশান না। পালক আহারে, দেখি তো কতটুকু ঝিম ধরে আছে। পালক ঈশানের পায়ের দিকে আঙুল এগিয়ে আনতে আনতে বলে। পালকের হাসি সুবিধের মনে হচ্ছে না ঈশানের। ও হয়তো আন্দাজ করতে পারছে যে পালক কি করতে চাইছে। ভয় কুকড়ে যায় ঈশান। নড়তেও পারছে না, সরতেও পারছে না ও। পালক হুট করে ঈশানের পায়ে খোঁচা মেরে দেয়, সাথে সাথে ঈশান চেঁচিয়ে ওঠে, ঈশান নো নো নো, পালক প্লিজ ডোন্ট ডু দিস। কিন্তু পালক শোনে কার কথা? ও ইচ্ছে মতো ঈশানের পায়ে খোঁচা মারছে তো কখনো চিমটি কাটছে আর হাসছে। ওর কাছে বেশ আনন্দ লাগছে এভাবে ঈশানকে জ্বালাতে। আর এইদিকে ঈশানের অবস্থা খারাপ। পা ঝিম ধরলে যেখানে পা নাড়ালো যায় না সেখানে এভাবে পালক অত্যাচার করছে। কি করুণ পরিস্থিতিতে পড়েছে বেচারা। পালক কেমন লাগছে ঈশান ভাইয়া? হাসতে হাসতে, ঈশান সারা রাত আমাকে জড়িয়ে ধরে আমার কোলে ঘুমিয়েছিলে তুমি, আর এখন এভাবে আমার উপর অত্যাচার করছ। এত যত্ন আর ভালোবাসার এই প্রতিদান? পালক তবুও থামছে না, নিজের মতো করে ঈশানকে টর্চার করছে। হুট করে ঈশান পালকের হাত দুটো নিজের দখলে নিয়ে নেয় আর পালককে ওর কোলে বসিয়ে নেয়। ঈশান শক্ত করে পালকের হাত দুটো ধরে আছে যেন ছাড়াতে না পারে ও। আর পালক ঝাপটাঝাপটি করে নিজের হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করছে। ঈশানের দু হাত পালকের কোমর ছাড়িয়ে হাত ধরে। ঈশান এবার দাও চিমটি আর খোঁচা। হেসে, পালক ঈশান ভাইয়া হাত ছাড়ো, না হলে কিন্তু আরো জোরে জোরে দিব। ঈশান সমস্যা নেই, এখন আর ঝিম নেই। পালক শেষ? অবাক হয়ে ঈশান হুম। তোমার জানা উচিত শরীরের কোনো অংশে ঝিম ধরলে সেটা শুধু কয়েক মিনিটের জন্যেই থাকে। পালক আচ্ছা আচ্ছা সরি, আর করব না, এখন আমার হাত ছাড়ো প্লিজ। অসহায় ভাবে ঈশান এখন প্লিজ বলছো কেন? যখন আমাকে টর্চার করছিলে তখন তো কি সুন্দর এনজয় করছিলে। এখনো এনজয় করো আমার কোলে বসে থেকে। পালক সরি তো, আর হবে না। ঈশান মৃদু হেসে হাত ঢিল করে দেয়, সাথে সাথে পালক উঠে দাঁড়ায়, তারপর নাক ফুলিয়ে ঈশানকে বলতে শুরু করে, পালক ঈশান ভাইয়া তুমি কত বদলে গেছ। আগে আমি যাই করতাম না কেন তুমি কখনো আমাকে কিছু বলতে না, আর এখন? ঈশান এখন কি? দাঁড়িয়ে পালকের সামনে এসে ঈশান হঠাৎ ওর সামনে চলে আসায় ঘাবড়ে যায় পালক। কথাগুলো যেন গলা অবধি এসে আটকে গেছে। ঈশান বলো, এখন কি? পালক এক দুই কদম পিছিয়ে নিতে নিতে বলে, পালক এখন তুমি দিন দিন অনেক অসভ্য হয়ে যাচ্ছ। কথাটা বলেই পালক দৌড় দিবে, কিন্তু তার আগেই ঈশান ওর হাত ধরে ফেলে। পালক টাল সামলাতে না পেরে সোজা ঈশানের বুকে পড়ে। মুহূর্তেই কপালে ঠোঁটের উষ্ণ ছোঁয়া অনুভব করছে পালক।
শরীরে অদ্ভুত এক শিহরণ হচ্ছে। রক্ত চলাচল যেন দ্বিগুণ গতিতে বেড়ে গেল নিমিষেই। এখনো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পালক। বিষয়টা বুঝতে কয়েক মিনিট সময় লাগে পালকের। কিন্তু যখন বুঝতে পারে ঈশানের ঠোঁট জোড়া ওর জোড়া ভ্রুর ঠিক মাঝ বরাবর স্পর্শ করে আছে, নিঃশ্বাস যেন তখনই বন্ধ হয়ে আসছে ওর। দুই হাতের মুঠো শক্ত করে বন্ধ করে আছে পালক। কিসের অনুভূতি এটা? কপালে কারো ঠোঁটের স্পর্শে এতটা বেসামাল অনুভূতি হয় জানা ছিল পালকের। ঈশান সরে আসে পালকের কাছ থেকে, তারপর ওর গাল টেনে বলে, ঈশান, ডিড ইউ ফিল সামথিং পালক? লো ভয়ে যে। পালক এখনো হা হয়ে চোখ দুটোয় বিস্ময় নিয়ে তাকিয়ে ঈশানের দিকে। ঈশানের প্রশ্নের প্রত্যুত্তরে কিছুই বলতে পারে না পালক। যেন কথাগুলো ওর কানে পৌঁছাই নেই। ঈশান আবারও বলে, ঈশান, আই সেইড, ডিড ইউ ফিল সামথিং? পালক হঠাৎ ঘোর কেটে যায় ওর। অবুঝ দৃষ্টিতে বলে, পালক, কি ফিল হবে? পালকের উত্তরে ঠোঁটের হাসি মিলিয়ে যায় ঈশানের। হয়তো পালকের মুখ থেকে অন্য কিছু শুনতে চেয়েছিল ও। তবুও ঠোঁটে আবার হাসি টেনে পালকের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ঈশান। ঈশান কিছু না। দীর্ঘশ্বাস ফেলে, চলো নিচে যাই। পালক মাথা নাড়িয়ে রুমে চলে আসে পালক। বালিশ জড়িয়ে ধরে বেডে বসে পড়ে ও। হার্টবিট এখনো স্বাভাবিক হয়নি ওর। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করছে পালক। পালক, এমন অস্থির লাগছে কেন? সবকিছু যেন অগোছালো আর অস্বাভাবিক মনে হচ্ছে। অদ্ভুত লাগছে। বালিশ জড়িয়ে শুয়ে পড়ে পালক। চোখ বন্ধ করতেই ঈশানের চেহারা ভেসে ওঠে। ঈশানের মৃদু হাসি। ও যখন হাসে ওর চোখ জোড়া ছোট ছোট হয়ে যায়, যেন চোখ দুটোও হাসছে সাথে। উঠে বসে পালক। হঠাৎ ওর খেয়াল হয় ও ঈশানকে নিয়ে ভাবছে। নিজের কাজেই অবাক হয় পালক। ও ঈশানকে নিয়ে ভাবছে, তাও এমন অনুভূতি নিয়ে। পালক হচ্ছে টা কি আমার সাথে? আমি কি সত্যিই কিছু ফিল করছি? হেসে, কিছু না পালক, তুই অনেক কিছু ফিল করছিস। অদ্ভুত একটা অনুভূতি, কিন্তু যেমনই হোক অনুভূতিটা খারাপ না, বরং ভালো লাগার অনুভূতি। নিজে নিজে কথাগুলো বলে হেসে দেয় পালক। সকাল 10টা। কিচেনে রুহির জন্য খাবার তৈরি করছেন জুলেখা বেগম, রোদের বাসার কেয়ারটেকার। রুহি ডাইনিং টেবিলে বসে চামচ দিয়ে টেবিলে শব্দ করছে আর তাকে দেখছে। বয়স 50 ঊর্ধ্বে হবে তার। গায়ে এপ্রন জড়িয়ে চুলগুলো খোপা করে পরোটা বেলছেন আর রুহির সাথে গল্প করছেন তিনি। গতরাতে বাসায় এসেই ঘুমিয়ে পড়েছিল রুহি, আর সকালে যখন ঘুম থেকে উঠে বের হয় রুম থেকে, রোদকে বাসায় পায় না। জুলেখা বেগমকে জিজ্ঞেস করতেই জানতে পারে যে রোদ সকাল সকালই বেরিয়ে গেছে। তখন থেকেই বসে বসে জুলেখা বেগমের সাথে গল্প করছে ও। জুলেখা বেগমই বাড়িটা দেখে রাখেন নিজ দায়িত্বে। এই বাড়িটাই তেমন থাকা হয় না রোদদের। শুধুমাত্র যখন ও কাজের জন্য আসত 2-3 দিন থাকা হতো ওর এখানে। আর জুলেখা বেগমই সবসময় রোদের খেয়াল রাখতেন যখন ও এখানে আসে। কিন্তু এই প্রথমবার লম্বা সময়ের জন্য এসেছে রোদ। রুহি ডাইনিং থেকে উঠে জুলেখা বেগমের পাশে চলে আসে, তারপর বলে, রুহি আন্টি, আমিও হেল্প করি? জুলেখা, না মামনি, তুমি কেন কষ্ট করবে? এই তো হয়ে গেছে, তুমি গিয়ে বসো। রুহি বসে থাকতে থাকতে আমার বোর লাগছে। ডিভানে হেলান দিয়ে দাঁড়িয়ে, আচ্ছা আন্টি, আপনি কতদিন ধরে এখানে আছেন? জুলেখা, কতদিন? হেসে, রোদ বাবা যখন 6 বছরের তখন থেকে আমি এখানে কাজ করছি। রুহি, তাহলে তো অনেক বছর। অবাক হয়ে
জুলেখা হুম। রোদ বাবারা আগে এখানেই থাকতেন, কিন্তু যখন রোদ বাবার নানু অসুস্থ হয়ে পড়েন তখন উনারা সিলেট চলে যান। পরে কিছু দিন পর ওখানেই শিফট হয়ে যান। তখন রোদ বাবা 9 বা 10 পড়ত। রোহি আমি তো জানতামই না এই কথা। আরও কিছু বলেন না? কৌতূহল নিয়ে, যেমন রোদ ছোটবেলায় কেমন ছিল ওর অভ্যাস বদভ্যাস সব। জুলেখা বদভ্যাস বলার মতো তেমন কোনো বদভ্যাস ছিল না রোদ বাবার, এখনো নেই। কিন্তু রোদ বাবা ছোটবেলায় অনেক রাগী ছিল। একবার যেটা বলতো করে দেখাতো। তার উপর স্যার ওকে সবসময় কড়া শাসনে রাখতেন। তাই হয়তো আরও বেশি ঘাড় তেরামি করত সে। স্কুল থেকে প্রায় ওর জন্য নালিশ আসত যে রোদ আবারও ওর ক্লাসের কোনো ছেলের সাথে মারপিট করেছে। ব্যাস বাসায় এসে স্যার বকা শুরু করে দিতেন। আর রোদ বাবা রেগে রুমের দরজা বন্ধ করে বসে থাকত, তাও 1-2 ঘন্টার জন্য না, মাঝে মধ্যে তো 2-3 দিন পার হয়ে যেত রুম থেকেই বের হতো না সে। পরে ম্যাডাম বুঝিয়ে সুঝিয়ে রাগ ভাঙাত তার। রুহি রোদ রাগী ছিল? অবাক হয়ে, কই আমি তো ওকে কখনো রাগ করতে দেখিনি। সব সময় তো কি সুন্দর শান্ত থাকে। জুলেখা এর পেছনেও কারণ আছে। রুহি কারণ আছে? কি কারণ? জুলেখা একবার স্যার রোদ বাবাকে অনেক বকেছিলেন। স্কুলে কোনো ছেলের সাথে যেন মারামারি করেছিল তাই। ছেলেটার কাছ থেকে ক্ষমা চাইতে বলেছিলেন স্যার। কিন্তু রোদ বাবা যে কতটা জেদি ছিল। একদম মুখের উপর বলে দিয়েছিল ওর কোনো ভুল নেই তাই ও ক্ষমা চাইবে না। সত্যিই দোষ ওর ছিল না। রোদ বাবা ছোট থেকেই একটু একরোখা আর জেদি। যদি ভুল ওর হয় তাহলে বিনা দ্বিধায় নিজ থেকে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু যদি ভুল ওর না হয় তাহলে কোনোভাবেই ওকে নত করা যায় না। স্যার এজন্যই অনেক বকেছিল তাকে, আর সেদিনই তার জন্মদিন ছিল। তাই আরও বেশি কষ্ট পায় সে। তাই সেদিন রাতেই রোদ বাবা রেগে একটা কাণ্ড করে বসে। রুহি কি করে ও? কৌতূহল দৃষ্টিতে জুলেখা বাসা থেকে পালিয়ে যায়। হেসে, রুহি কি সত্যি? রোদ বাসা থেকে পালিয়ে যায়। জুলেখা হ্যাঁ। বাসা থেকে পালিয়ে ও নিজের এক বন্ধুর বাসায় লুকিয়েছিল। আর এদিকে স্যার আর ম্যাডাম হন্য হয়ে তাকে খোঁজা শুরু করেন। পুলিশ, পার্সোনাল গার্ড সবাই খোঁজা শুরু করে অথচ পায় না তাকে। সারারাত পার হয়ে পরের দিনও পার হওয়ার অবস্থা। ম্যাডাম তো কান্না করতে করতে কোবার জ্ঞানই হারিয়েছিলেন। অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন ম্যাডাম। একমাত্র ছেলে বলে কথা। রুহি তারপর কি হল? জুলেখা ম্যাডামকে হসপিটাল ভর্তি করতে হয়। এই খবর রোদ বাবার কানে যেতেই হসপিটাল ছুটে আসে ও। অনেক ভালোবাসে রোদ বাবা ম্যাডামকে। উইয়ে যেমন জাদুকরের জান তোতায় ছিল তেমনি রোদ বাবার জান ম্যাডামের মধ্যে। রুহি ফিরে আসার পর নিশ্চয়ই আঙ্কেল ওকে আরও বকেছে নয়তো মেরেছে, তাই না? জুলেখা না, এমন কিছুই করেনি। উল্টো রোদ বাবা যখন ফিরে আসে স্যার ওকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। সেই মুহূর্তে সবাই যেন নিশ্চুপ হয়ে যায়। প্রথমবার স্যারকে এমন রূপে দেখে সবাই। রোদ বাবা নিজেই অবাক ছিলেন। এরপর স্যার খুব ঠান্ডা মেজাজে রোদ বাবাকে বুঝায়। ওর কাছ থেকে প্রমিস নেয় যে আর কখনো যেন এমন কাজ না করে। এরপর থেকে কখনো কোনো কিছু নিয়ে স্যার তাকে চাপ দেয়নি। মানুষের জন্য রাগ কতটা ভয়ঙ্কর স্যার খুব সুন্দর করে তাকে বোঝায়। আর এই ঘটনার পর থেকেই রোদ বাবা নিজের রাগে নিয়ন্ত্রণ আনেন। অযথা কখনো কারো সাথে তর্কে জড়াতেন না।
জুলেখা বেগমের কথাগুলো এতক্ষণ গভীর মনোযোগ দিয়ে শুনছিল রুহি। রোদের এমন বিশ্লেষণ শুনে যেন ওর মনে হচ্ছিল অন্য কোনো রোদের বিষয়ে কথা হচ্ছে। রুহি এতদিন ভাবত ওর থেকে ভালো করে রোদকে কেউ জানে না, কিন্তু আজ ওর মনে হচ্ছে ওর ধারণা ভুল। রোদের বিষয়ে অনেক কিছু জানা বাকি আছে ওর এখনো। রুহি তার মানে রোদের মতো ছেলেও একসময় এমন কাণ্ড ঘটিয়েছে। এজন্যই তো রোদ আমাকে কিছু বলেনি, কারণ ও নিজেও একসময় এমন করেছিল। মনে মনে হেসে হঠাৎ রুহির মাথায় আরেকটা প্রশ্ন আসে আর চট করে বলে উঠে ও। রুহি, আচ্ছা আন্টি, এখানে কি রোদের কোনো বন্ধু ছিল না? জুলেখা, না, তেমন কোনো বন্ধু ছিল না তার। শুধু একজনকেই দেখতাম আসা যাওয়া করতে। স্যারের বন্ধুর মেয়ে। রোদ বাবা ছোটবেলার বন্ধুও। যখনই রোদ বাবা ঢাকায় আসেন সবার আগে তার সাথেই দেখা করতে যায়। আজকেও হয়তো সকাল সকাল তার সাথেই দেখা করতে গেছে। রুহি মেয়ে বন্ধু? অবাক হয়ে, নাম কি ওর? জুলেখা কি যেন নাম ছিল? মনে করার চেষ্টা করে, হ্যাঁ মনে পড়েছে, মার্জিয়া নাম ওর। রুহি মার্জিয়া? চোখ ছোট ছোট করে, রোদ তাহলে এখন তার সাথে দেখা করতে গিয়েছে। চেহারায় রাগ স্পষ্ট ফুটে উঠছে রুহির। জুলেখা অনেক বড় ডাক্তার। দেখতেও বেশ সুন্দর মাশাআল্লাহ। রুহি জুলেখা বেগমের কথাগুলো শুনছে আর হাতের চামচটা মোচড়াচ্ছে। যেন নিজের রাগ চামচটার উপর তুলছে ও। জুলেখা, চলো মামনি, তোমাকে খাবার বেড়ে দেই। রুহি, আন্টি আপনি খাবার বাড়েন, আমি আসছি। রুমের দিকে দৌড় দিয়ে। জুলেখা, কোথায় যাও মামনি? রুহি রোদকে ফোন দিতে হবে। দৌড়ে যেতে যেতে বলল। জানালার সামনে দাঁড়িয়ে হাতে পর্দা নিয়ে জানালার দিকে তাকিয়ে আছে পালক। একটু আগেই নৌসিন রুমের বেডশিট সহ জানালার পর্দা, কুশন কভার সব খুলে নিয়ে গেছে ধোয়ার জন্য। আর নতুনগুলো পালকের হাতে ধরিয়ে দিয়ে গেছে। পালক রীতিমতো অবাক হচ্ছে নৌসিনের কাজে। কিছু দিন ধরে একটু বেশিই কাজ করাচ্ছেন তিনি পালককে দিয়ে। সকালে নাস্তা বানানোর সময় পালককে দিয়ে টেবিল গোছানো, আবার খাওয়া শেষ হলে টেবিল পরিষ্কার করা, টুকিটাকি সব কাজই এখন পালককে করতে হয়। পালক তো পারে না, রীতিমতো বিদ্রোহ করে বসে, কিন্তু নৌসিন ওকে খুন্তি দেখিয়ে শান্ত করে ফেলে। নৌসিনের একটাই কথা, পালক এখন বড় হয়েছে, কিছু দিন পর বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে, তাই বাড়ির টুকটাক কাজ ওকে শিখাচ্ছেন তিনি। পালকও কি করবে, বাধ্য হয়ে নৌসিনের ভয় অনিচ্ছা সত্ত্বেও কাজ শুরু করে দেয়। এখনও পালক কিছুক্ষণ খিটখিট করে পড়ে নৌসিনের ভয় কাজ করতে শুরু করে দিয়েছে। বলা তো যায় না কখন খুন্তি হাতে চলে আসে। পুরো রুম গুছিয়ে এখন পর্দা হাতে নিয়ে দাঁড়িয়েও। পর্দা ঝুলানোর স্টিকটা বেশ উঁচুতে, তাই এটা কিভাবে লাগানো যায় ভাবছে পালক। এর আগে সবসময় নৌসিনী এসব করে দিত, কিন্তু আজ ওকে করতে হচ্ছে। পালক, আম্মু কিভাবে লাগাতো এত উপরে? ভেবে জিজ্ঞেস করব গিয়ে? না পড়ে দেখা যাবে, আরও কিছুক্ষণ জ্ঞান শুনতে হবে। প্রয়োজন নেই, আমিই একটা না একটা পথ খুঁজে নিব। পালক আশেপাশে তাকিয়ে দাঁড়ানোর জন্য কিছু খুঁজছে। ড্রেসিং টেবিলের সামনের বসার টুলটা দেখে হেসে দেয় ও। পালক, পেয়ে গেছি। পালক টুলটা এনে জানালার সামনে রাখে, তারপর সাবধানে দাঁড়িয়ে যায় ওটায়। টুলটা ছোট হওয়ায় পালক দাঁড়াতে গিয়ে কাঁপতে শুরু করে। টুলটাও নড়ছে। ভয়ে ভয়ে দাঁড়ায় পালক। পালক ফোকাস, পালক ফোকাস। ভয়ের কিছু নেই, পড়বি না তুই। তাড়াতাড়ি পর্দাটা লাগিয়ে নেমে পড়।
নিজে নিজেই বলছে আর ব্যালেন্স করে দাঁড়ানোর চেষ্টা করছে ও। এইদিকে ঈশান রেডি হয়ে পালককে হসপিটালে যাওয়ার জন্য ডাকতে চলে আসে। পালকের রুমের সামনে আসতেই পালককে টুলে দাঁড়িয়ে থাকতে দেখে ও দাঁড়িয়ে কাঁপাকাঁপি করছে বেচারি। ওকে দেখেই বোঝা যাচ্ছে একটা ভুল স্টেপ নিলেই সোজা নিচে পড়বে ও। ঘাবড়ে যায় ঈশান। ভিতরে ঢুকতে ঢুকতে পালককে পেছনে থেকে ডাক দেয় ও। ঈশান, পালক, কি করছো ওখানে? হঠাৎ ঈশানের কণ্ঠ শুনে চমকে পেছনে ফিরতেই টুল থেকে পা ফসকে যায় পালকের। কিছু বুঝে ওঠার আগেই যেন হাওয়ায় ভাসতে শুরু করে ও। চোখ দুটো বন্ধ করে ফেলে পালক ভয়ে। ঈশান দ্রুত হাত ধরে ফেলে পালকের, তবুও শেষ রক্ষা হল না, ধাম করে নিচে পড়ে ও। নিচে পড়ে যায় পালক, কিন্তু অবাক করা বিষয় হল পালকের মনে হচ্ছে ফ্লোরের বদলে ভারী কিছু একটার উপর পড়েছে ও। চোখ দুটো পিটপিট করে খুলতেই অবাক হয় ও। ঈশানের হাতের উপর মাথা পালকের। ওকে বাঁচাতে গিয়ে ঈশান সহ পড়ে গেছে। ঈশান কিছু বলবে তার আগেই অর্ধেক লাগানো স্টিকটা ছুটে যায় আর ওদের উপর পড়তে নেয়। ঈশান সাথে সাথে পালককে জড়িয়ে ধরে গড়িয়ে সরে যায়। স্টিকটা সেখানে পড়লেও পর্দাটা খুলে ওদের উপর উড়ে এসেছে। হঠাৎ তড়িঘড়ি করে ঘটনাটা ঘটে যাওয়ায় পালক আর ঈশান দুজনেই বিস্মিত হয়ে আছে। আকাশী রঙের পর্দাটা পুরো লেপ্টে গেছে দুজনের উপর। দুজনেই হোঁচকিয়ে গেছে এমন পরিস্থিতিতে। একে অপরের এত কাছে ওরা যেন নিঃশ্বাসটুকুও গণা যাবে। ঈশানের নাক পালকের নাকের সাথে লেগে আর ঠোঁট দুটো পুরো ছুঁই ছুঁই। দুজনের নিঃশ্বাসই একে অপরের সাথে বাড়ি খাচ্ছে। এমন পরিস্থিতিতে পড়ে ঈশান নিজেও বাকরুদ্ধ। ওর রক্ত চলাচল যেন দ্বিগুণ গতিতে বেড়ে চলেছে অনুভব করছে ও। পালকের অবস্থাও একই। গলা শুকিয়ে আসছে ওর। কিছু বলবে তার শক্তিটুকুও যেন পাচ্ছে না। হৃদস্পন্দন এতটা অস্বাভাবিক হচ্ছে, মনে হচ্ছে যেন এখনই স্ট্রোক করবে ও, অথবা নিঃশ্বাসই বন্ধ হয়ে যাবে। সোনালি রোদ আকাশী পর্দা ভেদ করে হলুদ আবছায়া ফেলছে পালকের উপর। পালকের চোখের দিকে তাকিয়ে ঈশান। চোখের পলক ফেলছে না ও। আর পালক, ও যেন জমে গেছে। পালকের চোখ যায় ঈশানের ঠোঁটের উপর। একদম ছুঁই ছুঁই অবস্থায় আছে ওর ঠোঁটের সাথে। 1 ইঞ্চির মতো দূরত্ব হবে। কিন্তু পালকের মনে হচ্ছে এখনই বুঝি এই 1 ইঞ্চির ব্যবধানও ঘুচে যাবে। ঈশানের ডান হাত পালকের মাথার নিচে আর বাম হাত ওর কোমর জড়িয়ে। বাম হাতটা পালকের কোমর ছাড়িয়ে ওর গালে আনে ঈশান। পালকের গালে বৃদ্ধাঙ্গুল দিয়ে আলতো করে স্পর্শ করতেই চোখ বন্ধ করে ফেলে পালক। ঈশানের শার্ট আরও শক্ত মুঠো করে ধরে ও। ঈশান পালকের ঠোঁটে স্পর্শ করবে এমন সময় হঠাৎ কারো এইদিকে আসার শব্দ আসে। কিছু একটা বলতে বলতে এইদিকেই হয়তো আসছেন নৌসিন। বন্ধ চোখ দুটো মুহূর্তে খুলে ফেলে পালক। ঘাবড়ে যায় দুজনেই। সাথে সাথে প্যাঁচানো পর্দাটা কোনো রকমে সরিয়ে দাঁড়িয়ে পড়ে ওরা। দুজনে দুই দিকে ফিরে যায়। কি হচ্ছিল ভাবতেই পালকের গায়ের লোম দাঁড়িয়ে যায়। নৌসিন রুমে আসতেই দেখেন ঈশান আর পালক দুজন দুই দিকে মুখ ফিরে দাঁড়িয়ে। পর্দা আর স্টিক ফ্লোরে পড়ে আছে। নৌসিন, এগুলো নিচে ফেলে রেখেছ কেন? রুমে ঢুকতে ঢুকতে, আর এভাবে দুজন দুই দিকে ফিরে আছো? ঝগড়া করেছ তোমরা নাকি? পালক, না তো। আমি তো পর্দাটা লাগাচ্ছিলামই, হঠাৎ তুমি আসায় ঘাবড়ে হাত থেকে ফসকে গেছে। ফ্লোর থেকে তুলে হাতে নিয়ে। নৌসিন, আচ্ছা ঠিক আছে, তুমি রাখো এখন এসব। ক্লিনিকের জন্য দেরি হচ্ছে, তোমরা দুজন যাও, আমি করে নিব এগুলো।
পালকের হাত থেকে পর্দা আর স্টিকটা নিয়ে ঈশানের মুখ পুরো লাল হয়ে গেছে। নৌসিনের দিকে তাকাতেও পারছে না বেচারা। মাথা নিচু করে আছে। মাথা নিচু অবস্থাতেই বলে উঠে ঈশান, ঈশান আমি গিয়ে গাড়ি বের করি। বলেই দ্রুত পা চালিয়ে বেরিয়ে যায় ঈশান। নৌসিন ঈশান তোমার কথা শেষ করার আগেই ঈশান দৌড়। ওকে দেখে মনে হচ্ছিল যেন বাঘের গুহা থেকে যান বাঁচিয়ে পালালো ও। নৌসিন ঈশানের এভাবে চলে যাওয়ায় হোঁচকিয়ে যান। নৌসিন ওর আবার কি হলো হঠাৎ? পালক ঠাই দাঁড়িয়ে। এখনো যেন স্বাভাবিক হতে পারছে না ও। পালককে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে নৌসিন ঝাড়ি মেরে বলতে শুরু করে, নৌসিন এখনো দাঁড়িয়ে কেন তুমি? ছেলেটা বাইরে অপেক্ষা করছে আর ইনি রোবটের মতো দাঁড়িয়ে আছেন। নৌসিনের ঝাড়ি শুনে প্রথমে ঘাবড়ে যায় পালক। পরে কিছু মনে করে ও নিজেও হালকা রাগ নিয়ে মুখ ফুলিয়ে বলতে শুরু করে, পালক তুমি শুধু শুধু আমাকে ধমকাচ্ছ কেন? তোমার জন্যই তো রোবট হয়ে দাঁড়িয়ে আছি। ভুল সময়ে ভুল জায়গায় চলে এসে এখন আমাকে বকছে। নৌসিন ভুল সময় ভুল জায়গায় মানে? হোঁচকিয়ে। পালক তা নয়তো কি? তোমার জন্য এত সুন্দর মুহূর্তটা মিস হয়ে গেল। আমতা আমতা করে ঠোঁট উল্টিয়ে বলল, সব তোমার দোষ। কথাগুলো বলেই বেরিয়ে যায় পালক। নৌসিন এখনো টাস্কি খেয়ে আছেন। যেন সবকিছুই উনার মাথার উপর দিয়ে গেল। নৌসিন এমন অদ্ভুত বিহেভ করছে কেন ওরা? আমি আবার কি ভুল করলাম? আজব। আজকালকার ছেলেমেয়েদের বোঝা এত কঠিন। দীর্ঘশ্বাস ফেলে। টু বি কন্টিনিউড।